আসসালামু আলাইকুম। আমি আহসান আল রিফাত দক্ষিণ কোরিয়া থেকে বলছি। বর্তমানে আমি দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা দেজন শহরে অবস্থিত, সেখানে ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করছি। আজকে আমি কথা বলবো কিভাবে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য আসবেন সেই ব্যাপারে। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আসার ব্যাপারে অনেকেরই আগ্রহ রয়েছে, কিন্তু পর্যাপ্ত দিক নির্দেশনার অভাবে অনেকেই আসতে পারছেন না অথবা আসার পথে বাধাগ্রস্ত হচ্ছেন। আমি এখানে আসার পরে এখন পর্যন্ত 1,000-এর উপরে SMS বা ফেসবুকে মেসেজ পেয়েছি যে আমি দক্ষিণ কোরিয়া উচ্চশিক্ষার জন্য আসতে চাই, তো সেটা কিভাবে প্রসেস করব। তো এই কারণেই আজকে আমি যে প্রশ্নগুলো পেয়েছি সে প্রশ্নগুলোর উপর ভিত্তি করে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব হিসাবে আমি আমার যেটুকু নলেজ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে যে প্রশ্নটার উত্তর দেব সেটা হচ্ছে, আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া, দক্ষিণ কোরিয়া আসতে হলে কতটুকু পড়াশোনা করে এরপরে আসা যায়। অনেকে SSC পরীক্ষা দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন যে কলেজটা সাউথ কোরিয়াতে করা যায় কিনা। আমার উত্তর হচ্ছে না, কলেজ পর্যায়ে সাউথ কোরিয়া এসে পড়াশোনার কোনো সুযোগ নেই। আপনাকে যদি পড়াশোনা করতে আসতে হয় সাউথ কোরিয়াতে, তাহলে আপনাকে ন্যূনতম HSC পরীক্ষা পর্যন্ত পড়াশোনা করতে হবে, অথবা আমরা দেখেছি আমাদের দেশে অনেকে SSC পরীক্ষার পর ডিপ্লোমা করেন। সো ডিপ্লোমা করে এরপরে আপনি সাউথ কোরিয়া আসতে পারবেন। দ্বিতীয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সাউথ কোরিয়া আসার জন্য আসলে রেজাল্ট কেমন হওয়া দরকার বা জিপিএ গুরুত্বপূর্ণ কিনা। জিপিএ অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যাচেলরে আসতে চান বা এইচএসসির পরপরই আসতে চান, তাহলে আপনাকে SSC এবং HSC পরীক্ষা দুটো মিলিয়ে জিপিএ 7 অথবা তার উপরে পেতে হবে। আর আপনি যদি মাস্টার্সে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে SSC HSC দুটোতে জিপিএ দুটো মিলিয়ে 7 পেতে হবে, এবং এর সাথে সাথে আপনার ব্যাচেলর ডিগ্রি তো 3-র আশেপাশে রেজাল্ট থাকলে ভালো হয়। 2.7 বা তার উপরে পেলেও কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। তবে আপনি যদি সেফ জোনে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই CGPA 3 বা তার উপরে থাকতে হবে ব্যাচেলরের ক্ষেত্রে, যদি আপনি মাস্টার্সে আসতে চান। আর একইভাবে পিএইচডির ক্ষেত্রেও আপনার ব্যাচেলর বা মাস্টার্স এগুলোতে রেজাল্ট যেন মোটামুটি 3 বা তার আশেপাশে থাকে, তাহলে আপনার জন্য ভালো। এবং যত বেশি সিজিপিএ তত আপনার সুবিধা বেশি হবে এবং আপনি তত বেশি কনফিডেন্টলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আরও একটি প্রশ্ন, সেটা হলো যে দক্ষিণ কোরিয়া আসার ক্ষেত্রে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে কিনা। হ্যাঁ, অবশ্যই লাগে। আপনি যদি কোরিয়ান ভাষা শিখে টপিক পরীক্ষা দিতে পারেন, তাহলে টপিক লেভেল 3 বা এর আশেপাশে পেলে আপনি বেশ অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের দেশে কোরিয়ান ভাষা শেখার তেমন কোনো সুযোগ বা তেমন কোনো কালচার ওইভাবে তৈরি হয়ে ওঠেনি, তো সেই ক্ষেত্রে আপনার জন্য সহজ অপশন হচ্ছে আইএলসের প্রস্তুতি নেওয়া। আপনাকে ইংলিশে ভালো থাকতে হবে, এবং আইএলসের ক্ষেত্রে স্কোরটা কত লাগে এটা সবাই জানতে চায়। সো আইএলসের ক্ষেত্রে আপনি যদি 5.5 স্কোর পান, তাহলে বেশ অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে 6 পেলে আপনি অনেক বেশি সেফ জোনে থাকবেন, এবং এর উপরে পেলে আপনি বেশ ভালো ভালো স্কলারশিপ পাবেন। 30 থেকে 70% স্কলারশিপ 6.5 পেলে পাওয়া যায়। বা যদি আপনি এর উপরে পান, 6.5-এর উপরে 7 বা 7.5, তাহলে আপনি আরও বেটার অপরচুনিটি পাবেন এবং এখানে আরও বেশি স্কলারশিপ পাবেন। ক্ষেত্র বিশেষে ফুল স্কলারশিপও আপনি পেতে পারেন। যেমন আমি যদি নিজের উদাহরণটা দেই, আমি আইএলসে 7.5 পেয়েছি এবং আমার কোনো ব্যান্ডই 7-এর নিচে নেই। আমি যদিও তেমন কোনো প্রস্তুতি নেইনি, আমি জাস্ট 3-4 দিন একটু ইউটিউব ভিডিও দেখে আমি পরীক্ষা দিয়ে দিয়েছি তাড়াহুড়া করে। তো আমি ওখানে 7.5 পেয়েছিলাম। তো আমি এখানে যে পড়তে এসেছি, আমি এখানে ফুল স্কলারশিপ পেয়ে এসেছি। সো আপনি চেষ্টা করতে পারেন, আইএলসের কোনো বিকল্প নাই, আইএলস দিয়ে আসাটাই বেটার। তো আপনার উচিত হবে একটা ভালো স্কোর টার্গেট করা, যাতে আপনি একটা ভালো স্কলারশিপ পেতে পারেন এবং টিউশন ফির উপরে আপনি একটা স্কলারশিপ বা ওয়েভার আপনি এখানে পান। তার মানে আপনাকে আইএলস দিয়ে সাউথ কোরিয়া আসতে হবে, এই অপশনটা বেছে নিতে হবে। ব্যাচেলর প্রোগ্রামে আসার জন্য, অর্থাৎ এইচএসসি পরীক্ষার পর আসার জন্য, আপনি যদি আইএলসে 5.5 স্কোর পান, তাহলে খুব সহজে এখানে অ্যাপ্লাই করতে পারবেন।
মাস্টার্সের জন্য 6 পাওয়াটা বেশি প্রেফারেবল, এবং পিএইচডির ক্ষেত্রেও মিনিমাম 6 পাওয়াটা প্রেফারেবল। তবে আপনি যদি র্যাঙ্কিংওয়ালা ইউনিভার্সিটি বা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চান এবং আপনি আসলে খুবই উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেশন নিতে চান, সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস এর স্কোরটাই এখানে প্রধান এবং প্রাধান্য পাবে। তাই আপনার উচিত একটা বেটার আইএলটিএস এর স্কোরের দিকে ফোকাস করা, এবং সেই ক্ষেত্রে আপনার স্কোরটা 6-এর উপরে, 6.5 এরকম হলে আপনি অনেক বেশি সেফ জোনে থাকবেন এবং অনেক বেশি ভালো ভালো অপশন পাবেন। অনেকে মনে করতে পারেন আইএলটিএস অনেক কঠিন। আইএলটিএস আসলে আসলে কঠিন না। আপনি যদি বেসিক গ্রামারটা জানেন এবং হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বুঝে আপনি যদি বানিয়ে লেখার এবিলিটি আপনার থাকে, স্পিকিং করার সাহস এবং এবিলিটি আপনার থাকে, তাহলে আপনি মিনিমাম 5.5 আপনি এমনিই পাবেন। আর যদি আপনি আরও ভালো হয়ে থাকেন, আস্তে আস্তে আপনি 6.5, 7.5 এরকম পাবেন। বাংলাদেশে থাকতে আমি যখন আইএলটিএস এর কোচিং করাতাম, আমি এখনও করাই অনলাইনে, বাংলাদেশে থাকতে আমি যখন আইএলটিএস এর কোচিং করাতাম, আমারই স্টুডেন্ট আমার কাছে পড়ে আমার চেয়ে বেশি স্কোর পেয়েছে, 8 পেয়েছে। সো এটা আসলে খুবই সম্ভব। আইএলটিএস কোনো কঠিন বিষয় না, ইংরেজি জানাটা হচ্ছে আসল বিষয়। আপনি যদি ইংরেজি মোটামুটি জেনে থাকেন, আইএলটিএস হচ্ছে একটা পরীক্ষার পদ্ধতি যেখানে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এরকম কয়েকটা সেগমেন্ট থাকে। আপনি সেগমেন্টগুলো ধরে ধরে আপনি যদি প্রিপারেশন নেন, তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। যদি নিজে প্রিপারেশন নিতে চান, কোচিং করতে হবে এমন কোনো কথা নেই। যদি নিজে প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি আম, আপনি ইউটিউবের কিছু ভিডিও দেখতে পারেন। সেক্ষেত্রে লিজ অথবা আইএলটিএস অ্যাডভান্টেজ এরকম কিছু চ্যানেল আছে, এই ভিডিওগুলো দেখতে পারেন। এর বাইরে ক্যামব্রিজের বইগুলো কিনে নিজে নিজে যদি সলভ করেন, তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এর বাইরেও যদি আপনার মনে হয় আপনি কোচিংয়ে সময় দিতে পারবেন, আপনার অর্থনৈতিক সঙ্গতি আছে, তাহলে আপনি কোচিং করেও দেখতে পারেন। আমার এখানেও বসে আমি অনলাইনে আইএলটিএস ক্লাস নেই, আপনি চাইলে আমার কাছেও পড়তে পারেন। বাট কোচিং করতে হবে, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি না। আপনি যদি নিজেও প্রিপারেশন নিয়ে কুলিয়ে উঠতে পারেন টাইম ম্যানেজমেন্ট করে, সেটাও আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। অনেকে আবার জানতে চায় যে আইএলটিএস এর পরিবর্তে কেউ যদি ডুওলিঙ্গো অথবা পিটিই, যেটা মূলত অস্ট্রেলিয়ার জন্য ব্যবহার করা হয়, অথবা কেটপেট এই ধরনের পরীক্ষাগুলো দেয় বা অন্যান্য পরীক্ষা দেয়, সেই ক্ষেত্রে সেগুলো গ্রহণযোগ্য হবে কিনা। আসলে সাউথ কোরিয়ার প্রায় 99% ইউনিভার্সিটি আইএলটিএসটাই অ্যাকসেপ্ট করে, অন্যান্য মিডিয়ামের যে পরীক্ষাগুলো সেগুলো কনসিডার করা হয় না। তাছাড়া ভিসার ক্ষেত্রেও দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে আইএলটিএস, ওইটার রেজাল্টেই চায়। সো আপনি সাউথ কোরিয়া আসতে চাইলে আপনার আসলে আইএলটিএস এর কোনো বিকল্প নেই। সো আপনি আইএলটিএস বাদ দিয়ে অন্য যে পরীক্ষার কথাই চিন্তা করবেন, সাউথ কোরিয়ায় সেটা আসলে তেমন কোনো মূল্য নেই। তাই আপনার আসলে আইএলটিএস এর দিকেই ফোকাস করা উচিত। অনেকেই জানতে চেয়েছেন যে পাসপোর্ট কখন করতে হবে। আসলে পাসপোর্টটা যত দ্রুত সম্ভব আপনার সুবিধাজনক সময়েই করতে হবে, কারণ পাসপোর্ট তৈরি না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আপনার মা বাবার নামের বানান বা এই সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে এগুলো দ্রুত সলভ করুন, এবং সলভ করে আপনি দ্রুত পাসপোর্টের ব্যবস্থা করুন। পাসপোর্ট যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনি কোনো দেশেই অ্যাপ্লাই করতে পারবেন না। সাউথ কোরিয়া আসতে হলে কি কি একাডেমিক ডকুমেন্ট লাগে বা কিভাবে সত্যায়িত করতে হয়, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আপনি যদি সাউথ কোরিয়া আসতে চান, যদি ব্যাচেলর বা এইচএসসির পরপরই আসতে চান, এইচএসসির পরপরই আসার জন্য আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, এই দুইটা অরিজিনাল সহ যে ফটোকপিগুলো আছে এগুলো সত্যায়িত করতে হবে। অরিজিনাল সত্যায়িত করার জন্য আপনি শিক্ষা বোর্ডে যাবেন, সেখানে নির্ধারিত ফি জমা দিলে আপনি ওখান থেকে ডকুমেন্ট সত্যায়িত করতে পারবেন। এবং যে ফটোকপিগুলো আছে, বা ফটোকপি বর্তমানে লাগছে না, যেহেতু বাংলাদেশে মাই গভ নামে একটা অ্যাপ আছে, আপনি আপনার অরিজিনাল যে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট এগুলো স্ক্যান করে ওই অ্যাপে আপলোড দিয়ে ওখান থেকে বিকাশের মাধ্যমে বা অন্যান্য মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ওখানে ফিগুলো যদি পে করে দেন, তাহলে ওরাই বোর্ড থেকে এগুলো সত্যায়ন করে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনাকে অ্যাটেস্টেড করা একটা পিডিএফ প্রদান করবে। এবং এইটা কাইন্ড অফ অনেক বেশি টাইম সেভিং এবং আপনাদের জন্য সুবিধাজনক হবে। এবং কোথাও দৌড়াদৌড়ির প্রয়োজন নেই, আপনি ঘরে বসে এটা পেয়ে যাবেন, এবং যত খুশি তত আপনি প্রিন্ট নিতে পারবেন। এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমি একটা নতুন নিউজ পেয়েছি রিসেন্টলি, যে 2025 সালের 30শে মার্চের পর থেকে এই যে অ্যাপোস্টিল করা যে ডকুমেন্টটা অনলাইনে, এই ডকুমেন্ট সরাসরি ব্যবহার করে আপনি সাউথ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন। আর যারা ব্যাচেলরে না এসে মাস্টার্সে আসতে চান, তাদের ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করা লাগে, সেটাও মাই গভ অ্যাপের মাধ্যমে করা যায়। তারাই ওই অ্যাপের পক্ষ থেকে ইউনিভার্সিটির
অ্যাটেস্টেশন নিয়ে তারপর বাকি অ্যাটেস্টেশনগুলো করে দেবে। বাকি অ্যাটেস্টেশন বলতে সবার ক্ষেত্রেই, যে শিক্ষা বোর্ড বা এগুলো বা ইউনিভার্সিটির অ্যাটেস্টেশন হয়ে গেলে এরপরে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ক্রমে অ্যাটেস্টেশন করে একবারে অ্যাপোস্টিল কপির পিডিএফ আপনাকে দেবে। মাস্টার্সের ক্ষেত্রেও তাই এবং পিএইচডির ক্ষেত্রেও তাই। আপনার মাস্টার্স পর্যন্ত যে ডকুমেন্টগুলো আপনি মাইগভ অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করে অনলাইনে ঘরে বসেই সত্যায়িত করা ডকুমেন্ট পেয়ে যাবেন এবং যত খুশি তত প্রিন্ট আউট আপনি নিতে পারবেন। এটা হচ্ছে মূল পারপাস। একাডেমিক ডকুমেন্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস। তো সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট দেখাতে হয়। সাধারণত বর্তমানে সাউথ কোরিয়া আসতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে $18,000 বা তার থেকে বেশি পরিমাণ অর্থের একটা সেভিংস বা সঞ্চয় দেখাতে হয়, যেটা বাংলা টাকায় 24 থেকে 25 লাখ টাকার মধ্যে ওঠানামা করে বা 23 লাখ টাকার প্লাস ওঠানামা করে। সো সেফ হয় আপনি যদি 25 লাখ টাকার মতো আপনার অ্যাকাউন্টে সেভিংস আছে এরকম একটা অ্যাকাউন্ট দেখাতে পারেন, সেক্ষেত্রে হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ব্যাংক অ্যাকাউন্ট যদি দেখানো হয় সেক্ষেত্রে স্পন্সর কারা হতে পারবে। যারা ব্যাচেলরে আসে স্পেশালি তাদের জন্য। মাস্টার্সের ক্ষেত্রে সেলফ অ্যাপ্লিকেন্ট করা যায় এবং সেলফ স্পন্সর সেলফ ফান্ডিং করা যায়, কিন্তু ব্যাচেলরে আসতে হলে স্পন্সর হিসাবে সাধারণত মা মানে বাবা অথবা মাকে দেখাতে হয়। মূলত বাবাকেই দেখানো উচিত বাংলাদেশের পার্সপেক্টিভে। বাবা না থাকলে সেক্ষেত্রে মা দেখাতে পারবেন স্পন্সরশিপ, আর বাবা মা কেউ অ্যাভেলেবল না থাকলে সেক্ষেত্রে ফার্স্ট ব্লাড অর্থাৎ ভাই অথবা বোন দেখাতে পারবে। তো এইটা হচ্ছে ব্যাংক স্পন্সর কারা হতে পারবে সেই প্রশ্নটার উত্তর। ব্যাংক স্টেটমেন্ট বা ফিনান্স সম্পর্কে আরেকটা প্রশ্ন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা কি ধরনের অ্যাকাউন্ট হতে হবে। এটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে এবং আপনার টাকাটা সেভিংস হিসাবে দেখাতে হবে। এখানে কোনো এফডিআর হিসাবে দেখালে সহজে গ্রহণযোগ্য হয় না। কিছু কিছু এফডিআর আছে যেখানে মান্থলি একটা ইনকাম বা প্রফিট আসতে থাকে, সেটা দুই একটা ক্ষেত্রে গ্রহণযোগ্য হলেও 99% ক্ষেত্রেই আপনার সেভিংস অ্যাকাউন্টটাই গুরুত্বপূর্ণ। তাই আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। সেভিংস অ্যাকাউন্টে আপনার অ্যামাউন্টটা সেভিংস হিসাবেই দেখাতে হবে। এছাড়া অন্য যে উপায়গুলো আছে সেগুলো খুব একটা ফলপ্রসূ হয় না এবং একটু রিস্কি। সো আপনাকে সঞ্চয় বা সেভিংস হিসাবে ব্যাংকে ডিপোজিট করা অ্যামাউন্ট দেখাতে হবে। ব্যাংকের ক্ষেত্রে আরও একটা প্রশ্ন আসে যে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য অ্যাকাউন্টের বয়স ন্যূনতম কত হতে হবে। তো এখানে মনে রাখতে হবে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা দেখাবেন সেটা মিনিমাম 6 মাসের স্টেটমেন্ট হতে হবে। তার মানে আপনার অ্যাকাউন্টটার বয়স যেন ন্যূনতম 6 মাস বা তার থেকে বেশি হয়। বাট এখানে 6 মাসই টাকা রেখে দিতে হবে না, আপনি 2 থেকে 3 মাস ওই সমপরিমাণ যে অর্থটা ওই অর্থটা ওখানে রাখতে পারলে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হবে অ্যাকাউন্টে রেগুলার ট্রানজ্যাকশন করা। প্রতি মাসে মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকা ব্যাংকে ঢোকান, আবার মাঝে মাঝে বের করেন, কিন্তু অত্যধিক ট্রানজ্যাকশন করে অস্বাভাবিক যেন না দেখা যায় এটাও খেয়াল রাখতে হবে। আপনাকে রেগুলার ট্রানজ্যাকশন করতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের বয়স 6 মাস হতে হবে। আর যে ফান্ডের ম্যাচুরিটি 2 থেকে 3 মাস হলেও চলবে। আপনি নর্মালি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ওরা যে ব্যাংক স্টেটমেন্টটা চায় সেখানে ওরা দেখতে চায় ওই সেভিংসটা অ্যাপ্লিকেশন করার 1 মাস আগে থেকে মিনিমাম আছে কিনা। তো আপনি ওইভাবেই টাইম ফ্রেম ধরে প্রিপেয়ার্ড হয়ে অ্যাকাউন্টে টাকাটা ঢুকাবেন। আর একটা জিনিস সবাই বলে যে ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায় কিনা, অবশ্যই দেখতে চায়। আপনি ব্যাংক অ্যাকাউন্ট করলে এবং ওখানে ম্যাচুরিটি পিরিয়ড হয়ে গেলে ওখানে যখন ফান্ড থাকবে তখন আপনি অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট তুলবেন, তার সাথে একটা ব্যাংক ব্যালেন্স সার্টিফিকেট তুলবেন এবং চেষ্টা করবেন ব্যাংক ব্যালেন্স সার্টিফিকেটটা যেন ওখানে ডলারে কনভার্ট করা থাকে, যে আপনার কত টাকা সমপরিমাণ কত ডলার পরিমাণ সেভিংস আছে সেটা যেন উল্লেখ থাকে, তাহলে একটু বেটার হয়। এবং চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টের প্রতিটা পৃষ্ঠায় যেন ব্যাংকের সিল থাকে বা সাইন করা থাকে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষের সংখ্যা বেশি, তাই অনেকে এটা জিজ্ঞাসা করেছেন যে আমার তো 25 লক্ষ টাকা দেখানোর মতো এত অ্যামাউন্ট সেভিংসে নেই, আমি কি করতে পারি। সেই ক্ষেত্রে দুইটা উপায় অবলম্বন করা যেতে পারে। একটা হচ্ছে 2 থেকে 3টা উপায় আছে। একটা হচ্ছে আপনাদের যদি কোনো অ্যাসেট থাকে সেটা আপনারা, এটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা কোনো অ্যাসেট সেল করে সেটাকে লিকুইড ক্যাশ করে সেটা ব্যাংকে রাখতে পারেন। অথবা এমন হতে পারে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য লোন নিয়ে সেইটা আপনি দেখাতে পারেন। আর তৃতীয় আরেকটা উপায় হচ্ছে কিছু কিছু ব্যাংক আছে যাদের বিভিন্ন ব্রাঞ্চ আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবে এবং তারা আপনাকে লোন দেবে, স্টুডেন্ট লোন, এবং তাদেরকে একটা নির্দিষ্ট প্রফিট মার্জিন বা ইন্টারেস্ট দিয়ে সেখান থেকে আপনি চাইলে আপনার
ফান্ড আছে সেটা দেখাতে পারবেন। যেহেতু লোন বা ইন্টারেস্টের ব্যাপারটা কিছুটা ধর্মীয় ব্যাপারের সাথে কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, তাই এটা একান্তই আপনার সিদ্ধান্ত যে আপনি কিভাবে এই ফান্ডিংটা ম্যানেজ করবেন। তবে যদি কোনো উপায় না থাকে বাংলাদেশ তো তাহলে আপনাকে আসলে হয়তো বা লোনের স্বর্ণবর্তী হতে হবে, স্বর্ণপন্ন হতে হবে। তো আপনি ওইভাবেই আসলে আপনার প্ল্যানিংটা করবেন। অনেকেই স্কলারশিপের ব্যাপারে আগ্রহী, তারা জানতে চেয়েছেন স্কলারশিপ কিসের উপর ডিপেন্ড করে। স্কলারশিপ আসলে আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট এবং মূলত আইএলস এর স্কোরের উপর ডিপেন্ড করে। তো আপনার একাডেমিক রেজাল্টগুলো যদি অনেক ভালো হয় বা আপনার ব্যাচেলরের রেজাল্টও যদি ভালো হয় মাস্টার্সের ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত আপনার রেজাল্ট যদি ভালো হয়, সাথে আপনার আইএলস এর স্কোরটা যদি ভালো হয়, তাহলে আপনি বেশ ভালো একটা স্কলারশিপ পেতে পারেন। সাধারণত 5.5 স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাই করলে কিছু কিছু ইউনিভার্সিটিতে 30 থেকে 40% স্কলারশিপ পাওয়া যায়। 6 বা 6.5 স্কোর নিয়ে অ্যাপ্লাই করলে আপনি 30 থেকে 70%-এর মতো স্কলারশিপ পাবেন বেশ কিছু ইউনিভার্সিটিতে। এবং আপনি যদি আরও উপরে পান সেই ক্ষেত্রে আপনি আরও বেশি স্কলারশিপ পেতে পারেন। যেমন আমি 7.5 স্কোর নিয়ে এসে আমি ফুল স্কলারশিপ পেয়েছি। তো আপনি যদি স্কলারশিপ পেতে চান বা বেশি স্কলারশিপ পেতে চান, আপনাকে আইএলটিএস এর রেজাল্টটা যেন ভালো হয় সেই দিকে অবশ্যই আপনাকে সচেষ্ট থাকতে হবে। অনেকে জানতে চেয়েছেন যে ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আসলে কতদিন খোলা রাখতে হবে। তো আপনি অ্যাপ্লিকেশনের শুরু থেকে যদি অ্যাকাউন্টটা খোলা থাকে, আপনার ভিসা হয়ে যাওয়া পর্যন্ত আপনি অন্তত অ্যাকাউন্টটা পরিচালনা করেন, এবং ভিসা হয়ে গেলে এরপরে আপনি চাইলে ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারেন, তখন কোনো সমস্যা নেই। তবে আপনার সাধারণত 3 থেকে 5 মাস বা 6 মাস বয়স না হলে তো অ্যাকাউন্টটা ব্যবহার করা যায় না। সো আপনার অ্যাপ্লিকেশন করতে করতে এটা প্রায় বছরখানেক হতে পারে। আপনি চাইলে লোনটা ক্যান্সেল করতে পারেন, তবে অ্যাকাউন্টটা বা আপনার যে ফান্ডিংটা আপনি দেখাচ্ছেন এটা অবশ্যই যেন ভিসা হওয়ার তারিখ পর্যন্ত থাকে, তাহলে আপনার জন্য সুবিধাজনক হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। অনেকে এই বিষয়টা জানতে চেয়েছেন যে আসলে কোন ইউনিভার্সিটিতে পড়বো সেটা কিভাবে আসলে নির্ধারণ করব। তো এখানে আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এক একজনের এক এক রকমের টার্গেট থাকে। প্রথমত আপনার চিন্তা করা উচিত যে আপনি কি কোরিয়ান ট্র্যাকে পড়াশোনা করতে চান নাকি ইংলিশ ট্র্যাকে পড়াশোনা করতে চান, এই সিদ্ধান্তটা আগে নেবেন। তো এরপরে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান আপনি সেই বিষয়টা নিয়ে চিন্তা করবেন যে আমি একটা 2টা বা 3টা সাবজেক্ট টার্গেট করলাম, এর মধ্যে আমার কাছে এইটা বেস্ট মনে হয়। আপনি ওইভাবে সাবজেক্টটাকে টার্গেট করবেন। এরপরে আপনার উচিত যে আপনার সাউথ কোরিয়ার কোনো এলাকায়, স্পেসিফিক কোনো এলাকায় থাকার ইচ্ছা আছে কিনা, সেই এলাকায় কোন কোন ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টগুলো আছে, ওইভাবে একটা চিন্তা করা বা অ্যানালাইসিস করা উচিত। এরপরে হচ্ছে যে আপনি কি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়বেন নাকি মানে পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন, সেটা আপনি চিন্তা করতে পারেন। বাট মনে মনে রাখতে হবে যে বাংলাদেশের মতো সাউথ কোরিয়ায় কিন্তু আসলে বা অন্যান্য দেশে কিন্তু পাবলিক এবং প্রাইভেটে খুব বেশি পার্থক্য নাই, সবগুলোর কোয়ালিটি অনেক ভালো। তো আপনি এটাকে একটা লেস ইম্পর্টেন্ট ডিসিশন মনে করতে পারেন। এবং পঞ্চম যে ধাপটা সেটা হতে পারে যে টিউশন ফি আসলে কোন পরিমাণ হলে আপনি পড়তে পারবেন সেইটা আপনি চিন্তা করেন। এটা আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি জব করতে চান কি না, জব করতে চাইলে কোন ধরনের জব করতে চান বা কোন লোকেশন ভিত্তিক জব করতে চান সেটাও ডিসাইড করেন, কারণ এইটা অনেক বড় একটা ডিটারমিনেন্ট আপনার ডিসিশন নেওয়ার জন্য। অ্যান্ড আরেকটা হচ্ছে যে এই যে 6টা উপায় বললাম এর গুলো যদি আপনি শর্ট লিস্ট করতে থাকেন বা আপনি সর্টিং করতে থাকেন, তাহলে আপনি ফাইনালি কিন্তু এই সবগুলো পয়েন্ট নিয়ে চিন্তা করলে আপনি একটা শর্ট লিস্ট পেয়ে যাবেন, তখন ওই ইউনিভার্সিটিগুলোর জন্য আপনি চেষ্টা করতে পারেন। দেন আরেকটা বিষয় হলো যে আসলে আপনার আহ, মানে এটা আরেকবার উল্লেখ করি যে অনেকেই বলার চেষ্টা করছে বা জিজ্ঞেস করেছে যে আসলে কোন কোন কাগজপত্র স্পেসিফিকভাবে জমা দিতে হয়, একাডেমিক ডকুমেন্টগুলো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্যাচেলর প্রোগ্রামের জন্য বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেটা আছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, ওটা আইএলটিএস ছাড়াও আসা যায়। তো ওইটার জন্য আসলে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এগুলো অ্যাটেস্টেশন করতে হবে। এবং এইগুলো হচ্ছে দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং পর্যায়ক্রমে এগুলো সব মন্ত্রণালয় হয়ে অ্যাটেস্টেড হয়ে আসে। আর মাস্টার্সের জন্য এসএসসি এইচএসসি এবং ব্যাচেলার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো, এবং পিএইচডির জন্য এসএসসি এইচএসসি ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো একই উপায়ে আপনাকে সত্যায়িত করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। আর একাডেমিক কাগজপত্র সত্যায়নের উপায়টা আগেই বলে দিয়েছি যে মাই গভ অ্যাপের মাধ্যমে আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে জাস্ট স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করে ফিজটা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করলে ওরা 3 থেকে 5 কর্মদিবসে ওটা সবগুলো ধাপ ঘুরে এসে একেবারে সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত
সত্যায়িত হয়ে সিল সহ আপনাকে পিডিএফ দিয়ে দেবে। এটা আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক বলে আমার কাছে মনে হয়, বা আমি মনে করি, যেটা আগে ছিল না। আমাকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয়েছে। আশা করি আপনাদেরকে এতটা হ্যাসেল পোহাতে হবে না। একটা কোশ্চেন এসেছিল যে কোরিয়ান এম্বাসি থেকে কিভাবে কাগজপত্র অ্যাটেস্টেড করে। কিছু কিছু ইউনিভার্সিটি স্পেসিফিকভাবে চায় যাতে কোরিয়ান এম্বাসি থেকে একটা অ্যাটেস্টেশন থাকে। সেই ক্ষেত্রে আপনাকে আসলে কোরিয়ান এম্বাসিতে ভিজিট করতে হবে। বর্তমানে অনলাইনে বুকিং দেওয়া যায় না, সো আপনাকে সরাসরি ওখানে ভিজিট করে একটা সিরিয়াল বা টোকেন নিতে হবে, বা তারা একটা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দেবে, এবং ওই সময় অনুযায়ী আপনার ফটোকপি বা আপনার অ্যাপোস্টিল করা ডকুমেন্টগুলো নিয়ে গেলে তারা এমবাসি সিল দিয়ে দিবে। সাধারণত এটা আগে লাগতো, কিন্তু বর্তমানে যেটা শুনতে পাচ্ছি যে 30শে মার্চের পর থেকে অ্যাপোস্টিলটাই যথেষ্ট হবে, তখন এমবাসি অ্যাটেস্টেশনটা নাও লাগতে পারে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব কিভাবে? কোরিয়ান বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হতে পারে। সেটার অ্যামাউন্ট ন্যূনতম $25 বা $30 থেকে শুরু করে খুব ভালো বা হাই র্যাঙ্কের ইউনিভার্সিটির ক্ষেত্রে $100 কাছাকাছি যেতে পারে। সেটা আপনি বাংলাদেশের যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, বা বাংলাদেশ থেকে আপনি চাইলে টিউশন ফি, স্টুডেন্ট ফাইল ওপেন করে, বা টিউশন ফি না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, এটা আপনি প্রদান করতে পারবেন। এর পাশাপাশি আপনার যে একাডেমিক ডকুমেন্টগুলো, সেগুলো কিছু কিছু ইউনিভার্সিটি নির্দিষ্ট ওয়েবসাইট থাকে প্রতিটা ইউনিভার্সিটি, সেগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। আরও কিছু অ্যাপ্লিকেশন পোর্টালও থাকে, সেগুলোতে মাল্টিপল ইউনিভার্সিটি থাকে, সেগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনাকে ওইখানে ওয়েবসাইটে আপনার ডকুমেন্টগুলোর স্ক্যান করা ভার্সন বা পিডিএফগুলো আপলোড করা লাগতে পারে। পাশাপাশি ইউনিভার্সিটিতেও ওদের ফরম্যাট অনুযায়ী আপনাকে ডিএইচএল বা ফেডেক্সের মাধ্যমে, নর্মালি বাংলাদেশে ডিএইচএলটা বেশি ব্যবহার করা হয়, ডিএইচএল এর মাধ্যমে আপনি একাডেমিক ডকুমেন্টগুলো হার্ড কপি, যেগুলো ফটোকপি আর কি, ওই ডকুমেন্টগুলো বা সাথে অন্যান্য ফ্যামিলি সার্টিফিকেট, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি ডকুমেন্টস, এগুলো চায়, বার্থ সার্টিফিকেট, এগুলো সব সহ আপনি ফাইল আকারে, ডকুমেন্ট আকারে আপনি ডিএইচএল এর মাধ্যমে ইজিলি পাঠিয়ে দিতে পারেন। তো এই ডকুমেন্টগুলো দেখে ওরা প্রথমে ডকুমেন্ট স্ক্রিনিং করে। ডকুমেন্ট স্ক্রিনিং করার পর ওদের যদি মনে হয় আপনাকে ইন্টারভিউ কল করবে, তখন আপনাকে ইমেইলের মাধ্যমে ইন্টারভিউ শিডিউল ওরা জানিয়ে দিবে, এবং সেই ইন্টারভিউতে যদি আপনি পাস করেন, এরপরে হয়তো তারা আপনাকে অ্যাডমিশনের জন্য সিলেক্ট করবে। এই হচ্ছে ওভারঅল প্রসিডিওর। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে যে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার বা কভার লেটার কিভাবে লিখতে হয় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। বিদেশে হায়ার স্টাডিজের জন্য যদি আবেদন করেন, তাহলে এই এসওপি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং আপনি ঠিক কী কারণে সাউথ কোরিয়া আসতে চান, বা কোন বিষয়টা পড়তে চান, বা কোন ইউনিভার্সিটি পড়তে চান, কেন পড়তে চান, বা মাঝখানে যদি আপনার কোনো ব্রেক অফ স্টাডি থাকে, তাহলে তার কারণগুলো যদি দেখানো দরকার হয়, এই সব কিছু আপনি আসলে দেখাতে পারবেন এসওপির মাধ্যমে, এবং এখানেই দেখাতে হয়। এবং শুধু তাই না, দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করার সময় এখানে আপনি কী কী চ্যালেঞ্জ ফেস করতে পারেন, বা কিভাবে নিজেদের তার সমাধান করতে পারেন, বা আপনার মোটিভেশনটা আসলে কি। তো আপনার আসলে অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভালটা এই এসওপির উপর অনেকটাই ডিপেন্ড করে। তাই এসওপি নিজেরটা নিজেই গুছিয়ে লেখা উচিত, বা এক্সপার্ট কাউকে দিয়ে চেক করানো উচিত। এসওপি হচ্ছে আপনার উদ্দেশ্য, আপনার পারপাস অফ এন্ট্রি, এই সব কিছু ক্লিয়ার করে দিবে, যেটা আপনার ভিসার ক্ষেত্রেও কাজে লাগবে। ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে তখনও আপনার এসওপি শরণাপন্ন হতে হবে। সাউথ কোরিয়া ইউনিভার্সিটির ইন্টারভিউ কেমন হয়? তো ইন্টারভিউ নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছেন। তো সাধারণত সরকারি বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তির ক্ষেত্রে, বিশেষ করে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, বেশ সিরিয়াসভাবে ইন্টারভিউ নেওয়া হয়। এবং বেসরকারি ইন্টারভিউ যেগুলো হয় বেসরকারি ইউনিভার্সিটির, সেগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয়। মূলত আপনি যদি কনফিডেন্ট থাকেন এবং ভালোভাবে কথাবার্তা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, তাহলে আপনি ভর্তির সুযোগ পাবেন। এখানে বেশিরভাগই পার্সোনাল কোশ্চেন করা হয়, স্পন্সর কারা, স্পন্সরের ইনকাম অফ, মানে সোর্স অফ ইনকাম কি, হ্যাঁ, বা আপনি কেন এই সাবজেক্ট পড়তে চান, এই ইউনিভার্সিটিতে কেন পড়তে চান, আপনার মোটিভেশনটা কি, ইউনিভার্সিটি পড়ার পরে আপনার লাইফের প্ল্যান কি, মূলত এই প্রশ্নগুলোই ওরা করে। আরেকটা প্রশ্ন করেছেন একজন যে অফার লেটার কখন পাওয়া যায়। অফার লেটার মানে আপনার সার্টিফিকেট অফ অ্যাডমিশন। তো আপনি ইন্টারভিউর মাধ্যমে যদি ইউনিভার্সিটির অথরিটির আপনাকে সিলেক্ট করে, তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই সেই ইউনিভার্সিটি থেকে অফার লেটার বা হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাডমিশন পাবেন, যেখানে আপনার ভর্তি ফি, নট সার্টিফিকেট অফ অ্যাডমিশন, যেটা হচ্ছে অফার লেটার, যেখানে আপনার ভর্তি ফি বা টিউশন ফি এই বিষয়গুলোর তথ্য দেওয়া থাকবে। বা এক্ষেত্রে অনেকে সার্টিফিকেট অফ অ্যাপ্রুভাল বা এগুলো না দিয়ে আপনাকে টিউশন ইনভয়েস দেবে। তো তখন বাংলাদেশ থেকে আবার টিউশন ফি পেমেন্ট করলে এরপরে হচ্ছে আপনি
সার্টিফিকেট অফ অ্যাডমিশনটা পাবেন, যেটা আপনার ভিসার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই ডকুমেন্ট ছাড়া আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ভিসার কথা যেহেতু বললাম, তখন আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে একজন জিজ্ঞেস করেছিল যে ভিসার জন্য আসলে একটা মেডিকেল টেস্ট করতে হয়, সেটা কোথায় করতে হয় এবং কিভাবে। নর্মালি কোরিয়ান ভিসার জন্য যে মেডিকেল টেস্ট করানো হয় সেটা 1500 টাকা খরচ হয়। ঢাকার বনানীতে প্রেসক্রিপশন পয়েন্ট নামে একটা জায়গা ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে প্রাভা হেলথ নামে একটা মেডিকেল প্রতিষ্ঠান আছে। সেখানে হচ্ছে কোরিয়ান ভিসা অ্যাপ্লিকেন্টদের মেডিকেল টেস্টিংটা করানো হয়। সকালবেলা খালি পেটে টেস্টের জন্য চলে যাবেন। সেখানে সাধারণত যক্ষা রোগের জীবাণু বা এই সংক্রান্ত পরীক্ষা করা হয়, বুকের এক্সরে নেওয়া হয়, এইগুলোই। এবং ভিসা অ্যাপ্লিকেশনের মেডিকেল টেস্টের জন্য আপনাকে ওইখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং হচ্ছে নির্দিষ্ট দিন ওখানে উপস্থিত হতে হবে, বা আপনি গেলে হয়তো তাৎক্ষণিকভাবেও এখন টেস্ট দেওয়া যায়। এবং পাসপোর্টের মূল পেজের ফটোকপি বা কালার ফটোকপি নিয়ে যাবেন এবং ল্যাব প্রিন্ট করা পাসপোর্ট সাইজ ছবি 1 থেকে 2 কপি নিয়ে যাবেন। আপনার টেস্ট হয়ে গেলে পরবর্তীতে আপনার কাছে অন্য একদিন SMS আসবে এবং আপনি ওই সময় SMS এর ভিত্তিতে আপনি উপস্থিত হয়ে মেডিকেল রিপোর্ট কালেক্ট করতে পারবেন কোরিয়ান এম্বাসিতে ভিসা প্রসেসিংয়ের জন্য, এবং এইটাই আপনার মেডিকেলের জন্য যথেষ্ট হবে। আরেকটা প্রশ্ন ছিল যে কোন কোন ডকুমেন্ট ইংলিশে ট্রান্সলেশন অথবা নোটারি করা দরকার হয়। আসলে আপনার একাডেমিক ডকুমেন্টের পাশাপাশি আপনার মা বাবা, স্পাউস বা স্পন্সরের যে ন্যাশনাল আইডি কার্ড, সেগুলোর ট্রান্সলেশন প্রয়োজন হয় এবং ট্রান্সলেশন করে ওগুলো নোটারি করতে হয়। আপনি ম্যারিড হলে সেই ক্ষেত্রে আপনি যদি স্পাউস ভিসার জন্য আবেদন করেন বা স্পাউস আনতে চান, সেক্ষেত্রে আপনার বিয়ের রেজিস্ট্রি ডকুমেন্ট যেটা আছে, আপনার নিকাহনামা সেইটা, এবং হচ্ছে আপনাকে একটা ম্যারেজ সার্টিফিকেট তৈরি করতে হবে, সেইগুলো ইংলিশে হতে হবে এবং ওইগুলো অনুবাদ এবং নোটারি করা প্রয়োজন হয়। অতিরিক্ত কোনো ডকুমেন্ট লাগে কিনা এটা কেউ কেউ জানতে চেয়েছেন। আপনার জন্ম নিবন্ধন সনদ, যেটা বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, ট্রেড লাইসেন্স যদি থাকে আর কি, কারো ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। মা বাবা স্পন্সর করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাবা কোনো জব করছেন না বা রিটায়ার করেছেন, বা মা কোনো কিছু করছেন না, মা স্পন্সর হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে গিয়ে আপনাকে কোনো একটা বিজনেস দেখিয়ে আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হবে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা লাগে। আর টিন সার্টিফিকেট লাগে অনেক সময়, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ট্যাক্সের ডকুমেন্ট লাগে, এইগুলো সত্যায়িত বা নোটারি করে রাখলে ভালো হয়। ফাইনালি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার উপায়টা কি, এটা অনেকে জানতে চেয়েছেন। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কোরিয়ান এম্বাসির যে ওয়েবসাইট, সেখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে, বা আপনি ওখানে অ্যাপ্লিকেশন আছে ওটা পূরণ করবেন, করে ওটা ডাউনলোড করে নেবেন এবং এরপরে এমবাসিতে গিয়ে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যেদিন আপনার সিরিয়াল আসবে সেই দিন আপনি বা ওইখানে গিয়ে ওগুলো সত্যায়িত করা ডকুমেন্ট বা ওরা যে ডকুমেন্টের লিস্ট ওদের ওয়েবসাইটে দিবে, সেই সব ডকুমেন্ট অরিজিনাল এবং ফটোকপি সহ নিয়ে যাবেন এবং ওখানে সবগুলো ঠিকমতো অ্যাটেস্টেড করা আছে কিনা এগুলো, বা অ্যাপোস্টিল করা আছে কিনা এগুলো চেক করে তারপর নিয়ে যাবেন। এবং এই ডকুমেন্টগুলো নিয়ে গেলেই মোটামুটি আপনি ভিসার জন্য দাঁড়াতে পারবেন। এবং অতিরিক্ত যে এক সেট আপনি মানে অ্যাপোস্টিল বা এগুলো নিচ্ছেন, ওগুলোই মূলত ওরা ভেরিফাই করে, অরিজিনালগুলো জাস্ট ওরা দেখে মিলিয়ে নেয়। এইটাই হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার প্রসেস। ভিসার জন্য একটা আলাদা ভিডিও হতে পারে, আমি চেষ্টা করবো ভিসার জন্য একটা আলাদা ভিডিও তৈরি করার। ভিসা অ্যাপ্লিকেশনের কথা যেহেতু বললাম, তাই এখানে ভিসার কভার লেটার সম্পর্কে আরেকটু তথ্য দেই। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কভার লেটারটা ভালোভাবে চিন্তা করে লেখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কভার লেটার ঠিক মতো না দেওয়া হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা আপনার ভিসা রিজেক্ট করে দিবে এবং সেখানে কারণ দেখাবে 7-11 মানে হচ্ছে আদার রিজন, বাট 7-এ খুব স্পষ্টভাবে দেওয়া থাকে যে পারপাস অফ এন্ট্রি, অর্থাৎ কোরিয়ায় প্রবেশের যে উদ্দেশ্য সেটা ক্লিয়ার না। তো এই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। মূলত আপনি সাউথ কোরিয়া কেন আসছেন, এখানে কতদিন থাকবেন, কোন সাবজেক্ট পড়বেন, এবং যদি আপনার কোনো ব্রেক অফ স্টাডি থাকে সেই ব্রেক অফ স্টাডিটা কেন ছিল, এবং কিভাবে আপনি স্টাডি শেষ করবেন, স্টাডি শেষ করে আপনার পরবর্তী প্ল্যান কি, ওখানে আপনার ফিনান্সিয়াল যে প্রয়োজনগুলো সেগুলো আপনি কীভাবে মেটাবেন, বা আপনার ফান্ডিং কোথা থেকে আসছে, বা আপনি ওখানে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসতে চান, এই বিষয়গুলো আপনাকে বিস্তারিত আকারে লজিক্যালি লিখতে হবে, তাহলে আপনার কভার লেটারটা লেখা পারফেক্ট হবে। ভিসা প্রসেসিংয়ের ফি সম্পর্কে জানতে চেয়েছে। ভিসা প্রসেসিংয়ের ফি হচ্ছে $60 বা $60, এই সমপরিমাণ যে টাকাটা বাংলা টাকায় হয় সেই অনুযায়ী আপনারা ফিজ নিয়ে যাবেন এবং চেষ্টা করুন ভাঙতি টাকা নিয়ে যাওয়ার।
আগে এক সময় 6,600 টাকা ছিল, গত জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি দেখতে পেয়েছি, জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ এটা 7,200 টাকা ছিল, অর্থাৎ প্রতি ডলার 120 টাকা করে ওরা ধরেছে। সো 7,200 টাকা আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য ফি হিসেবে দিতে হবে। আরেকটা প্রশ্ন পেয়েছিলাম যে ভিসা ইন্টারভিউ কেমন হয়। সাধারণত ভিসার জন্য তেমন কোনো ইন্টারভিউ হয় না। মূলত ওরা আপনার ডকুমেন্টগুলো নেড়েচেড়ে দেখবে এবং ওগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনাকে জিজ্ঞাসা করবে। নর্মালি ওরা জিজ্ঞাসা করে আপনার স্পন্সর কে হবে, তার ইনকাম সোর্স কি, তার ব্যাংক স্টেটমেন্ট কোনটা, এটা কি স্যালারি অ্যাকাউন্ট নাকি এমনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, হ্যাঁ, বা আপনার অ্যাকাউন্টের যে অ্যামাউন্টগুলো আছে ওগুলো নিয়ে দু একটা প্রশ্ন করতে পারে। আপনি কোন সাবজেক্ট পড়বেন বা কোন ভার্সিটিতে পড়ছেন, এই টাইপের কিছু প্রশ্ন কাগজপত্র দেখতে দেখতে ওরা করতে পারে। এখানে ইন্টারভিউ টাইপের কিছুই হয় না, ওরা জাস্ট বেসিক ফাইল রিসিভ করে এবং ওখানে সিদ্ধান্ত নেন একজন কোরিয়ান কনসুল। তো উনি আপনার সামনে থাকবেন না। সো মূলত ভিসা অফিসার আপনাকে যে কাগজপত্র রিসিভ করছেন সেই সংক্রান্ত দু একটা প্রশ্ন করলেও করতে পারে। ইটস নট অ্যান ইন্টারভিউ। এই হচ্ছে বিষয়। আর একটা বড় কোয়েশ্চেন, এটাই হয়তো বা আজকের জন্য শেষ কোশ্চেন হতে পারে, কারণ আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করেছে যেটা যে কম খরচে কিভাবে হায়ার স্টাডিজ জন্য সাউথ কোরিয়া আসা যায়। যারা এইচএসসি পাস করেছে তারা চাইলে যে কাজটা করতে পারে, তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আসতে পারে। তাতে লং টার্ম কোরিয়ায় থাকা যায় এবং এক্ষেত্রে কোনো আইএলস লাগে না। আর এছাড়াও কোরিয়ায় বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা তাদের স্পেশাল রিকমেন্ডেশনে উইদাউট আইএলস ব্যাচেলর প্রোগ্রামেও কোর্স অফার করে এবং ভিসা পাওয়া যায়। তো সেইগুলোতে আপনারা আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সুবিধাটা হচ্ছে এখানে মাত্র 8 থেকে 10 লাখ টাকার ভিতরে আপনার ফুল কোর্সটা হয়ে যাবে। 1 বছর মেয়াদি আপনি ল্যাঙ্গুয়েজটাও শিখে যাবেন। যেহেতু কোরিয়ায় জব করবেন অনেকেই, সো জব করার জন্য ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। এখানে ইংলিশ খুব বেশি চলে না, যেহেতু আমি কোরিয়া আছি আমি জানি। তো আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি আপনি প্রপারলি জানেন তাহলে এখানে আপনার জব পেতেও সুবিধা হবে। এই জন্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসাটা একটা বেস্ট ডিসিশন বলে আমি মনে করি। তো এই আর কি। তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে ভিডিও বানিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার। আমি আসলে ক্যামেরার সামনে আগে কখনোই কাজ করিনি, তাই আসলে আমার কাছে একটু অন্যরকম লাগছিল। বাট আমার মনে হচ্ছে এখন থেকে আমি চাইলে আপনাদেরকে হেল্প করতে পারবো। এইভাবে আমি যে ছোট ছোট টিপস দিব এগুলো ফলো করে একদিন আপনিও হয়তো বা সাউথ কোরিয়ায় আসতে পারবেন হায়ার স্টাডিজ জন্য এবং এখানে যে দারুণ একটা কালচার এনভায়রনমেন্ট এটা এনজয় করতে পারবেন। পাশাপাশি যথেষ্ট পরিমাণ ইনকামের অপরচুনিটি আছে। মানুষ সাউথ কোরিয়া এই কারণে আসতে চায়, এখানে ইনকাম অপরচুনিটি অনেক বেশি এবং অনেক সেভিংস করা যায়, নিজেই টিউশন ফি বিয়ার করা যায় ফিউচারে। আর আপনি নিজেই সব খরচ চালিয়ে পরিবারের উপর বাড়তি কোনো চাপও আপনাকে সৃষ্টি করতে হচ্ছে না, সব দিক দিয়ে ভালো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সাউথ কোরিয়ায় আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সুন্দর করে পড়াশোনা শেষ করে পিএইচডি পর্যন্ত আমি কমপ্লিট করতে পারি এবং আমার যে জীবনের লক্ষ্য সেটা যেন আমি অর্জন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।